প্রিয় দর্শক, স্বাগতম নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই মাসুদ ভাইকে দিয়ে। মাসুদ ভাই, আজকে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যদিও এটি একটি নিয়মিত বৈঠক, প্রতি বছরই একবার করে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েন চলছে, এই বৈঠক কি সেটা কিছুটা প্রশমিত করবে বলে আপনি মনে করেন কিনা, বা বৈঠক নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, প্রশমিত করবে কিনা এটা আসলে আমাদের অবস্থান থেকে বলা কঠিন, কারণ কূটনৈতিক ভাষা বড় জটিল। উনি যা বলেছেন, আমরা যা শুনেছি, সেটাই কি ওনার মনের কথা কিনা, ওনার দেশের মনের কথা কিনা, এটা আমরা আসলে বলতে পারবো না। কি হবে না হবে এটা ওনারা বলতে পারবেন। কিন্তু আমি মনে করি প্রশমিত হওয়া উচিত। প্রশমিত না হলে, যদি সম্পর্ক যদি মনে করি স্বাভাবিক না হয়, মানে স্বাভাবিক বলতে আমি কি বলছি, যেমন ধরুন গলাগলির সম্পর্ক, এটা কিন্তু স্বাভাবিক সম্পর্ক না। গলাগলির দুজন লোক হেঁটে যাচ্ছে, এটা স্বাভাবিক ঘটনা। দুজন লোক গলাগলি করে যাচ্ছে, এটা স্বাভাবিক ঘটনা না, তাই না? তো গলাগলির যে ভাবটা, সেটা হয়তো থাকুক, এটা আমরা চাইও না, স্বাভাবিক থাকুক। এবং সেই স্বাভাবিকটা হবে কি না এটা আমি বলতে পারবো না, তবে আমি এটুকু বলতে পারবো যে এই ধরনের আলোচনার মাধ্যমেই সম্পর্ক স্বাভাবিক হয়। এই ধরনের আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হয়, এটাই নিয়ম হওয়ার। আর উনি যে কথাগুলি বলেছেন, এই কথাগুলির মধ্যে কয়েকটা বিষয় আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে। উনি কিন্তু বলেছেন যে সম্পর্কের ভিত্তি হবে জনগণের চাওয়া পাওয়ার উপর, মানে জনচাহিদাটা কি তার উপর নির্ভর করে সম্পর্ক হবে। ভারতের কোনো কূটনীতিকের মুখে এই ধরনের শব্দ আমার কাছে, মানে আমার কানে একটা আনন্দ দিয়েছে। তারা তো এতদিন হাসিনার সঙ্গে সম্পর্ক করতেন, সরকারের সঙ্গে সম্পর্ক করতেন, ওনারা কিন্তু কখনো জনগণের সঙ্গে সম্পর্ক করতে চাইতেন না। এবং আমরা সবসময় বলতাম যে জনগণ কি চায় সেটা যেন ভারত ফিল করে। কিন্তু ভারত কিন্তু গত 15 বছর সেই ফিলিংসটা ওদের মাঝখানে আমরা দেখিনি। এবং সেই কথা যখন ওনারা উচ্চারণ করেন, তখন আমি কিন্তু আশাবাদী হই যে হয়তো তারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ভারতে যে হয়তো বলবেন যে এখানকার মানুষের পালসটা আসলে কি। আমরা প্রতিবেশী দেশ, যদি প্রতিবেশীর যে জনগণ তাদের পালসটা ফিল করতে না পারে, এটা দুজনের জন্যই কিন্তু খারাপ। আবার আরেকটা কথা আমি বলি, উনি সচিব হিসেবে এসেছেন, আমাদের সচিবের সঙ্গেই বসেছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎ করে উনি কি বলেছেন, যে আমাদের মধ্যে মেঘ জমেছিল, ছায়া তৈরি হয়েছে। উনি কিন্তু এই বাস্তবতাটাকে স্বীকার করেছেন। এই স্বীকার করাটাও কিন্তু আমি মনে করি এক ধরনের ইতিবাচক ভাব। তবে আমি খালি ওনাদেরকে বলবো, সে মেঘটা কি, মেঘটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন? মেঘটা হচ্ছে আমার দেশের লোকটা আপনার এখানে যে চলে গেছে, যাকে আপনার আশ্রয় দিয়েছেন, বেসিক্যালি তিনি হলেন মেঘ। আর আপনি যদি ওনার ভেতর দিয়ে আমাদের দেখতে চান, তাহলে মেঘ বারবার আপনাকে বাধা দিবে, ওনাকে সরাতে হবে, ওনাকে সরিয়ে আপনাকে ভাবতে হবে। এই জিনিসটা যত তাড়াতাড়ি ভারত সরকার বুঝবে, আমি মনে করি তত তাড়াতাড়ি ওনাকে সরাতে হবে বলতে কি বোঝাচ্ছেন? সরাতে হবে, আমাদের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে মাঝখানে ওনাকে রাখা যাবে না, ওনার কথা মাথায় রাখা যাবে না। ওনাকে এখানে পুনর্বাসন করবেন, পুনঃস্থাপন করবেন, অথবা কোনোভাবে নিয়ে আসবেন, এই যে চিন্তাগুলো, এগুলো মাথা থেকে সরাতে হবে। যে কথাটা আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন, যে আমরা ওনাদেরকে জানিয়েছি যে ওনার কথাবার্তায় আমরা বিরক্ত, বলেছেন তো, এবং ওনাকে জানাতে বলেছেন। উনি বলেছেন কি, হ্যাঁ ওনারা এটা দেখবেন, বিবেচনা করবেন, এই যে বলেছেন, এর অর্থটা কি? অর্থটা হলো আমরা আমাদের বিরক্তিটা ভারত সরকারকে জানিয়েছি। এখন উনি ভারত সরকারের আশ্রিত, ঠিক তো? তাহলে উনি যে ফোনটা করেন, আপনি যখন ইন্ডিয়ায় যাই, আমরা একটা ফোন কিনতে হলে কি করি? সিম কিনি, আমরা আইডি কার্ড দিয়ে সিম কিনি, অথবা আমাদের পাসপোর্ট দিয়ে সিম কিনি। তো হাসিনা নিশ্চয়ই আইডি কার্ড পাসপোর্ট দিয়ে সিম কিনে নাই, তাকে তো ওই দেশের যাদের অতিথি আতিথ্য সে গ্রহণ করেছে, ওনাই তো দিয়েছেন। উনি তো ওইটা দিয়ে বিভিন্ন জনকে ফোন করতেছেন। তো এটা যদি আগামীতেও কন্টিনিউ করে, তাহলে এইটুকু বোঝা যাবে যে আমরা যে বিরক্ত, এটাকে ভারত পাত্তা দিচ্ছে না। আমরা এটাও দেখতে চাই যে উনি যাওয়ার পর তারপরে অবস্থানটা কি দাঁড়ায়। তারপরে হয়তো আমরা বুঝতে পারবো আসলে ওনাদের এই মুখের কথা কেবলই কূটনৈতিক ভাষা, নাকি আসলে আন্তরিক মানে মূল্যায়ন।
সাকিব, পররাষ্ট্র সচিব বাংলাদেশে বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গালানোর জন্য ভারতের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তো গত 16 বছরেও ভারতের সাথে কূটনীতি সম্পর্ক আপনি দেখেছেন। এই যে 5 আগস্ট বিপ্লবের পরে এ ধরনের কথাবার্তা বলার যেই সাহস, সেটাও দেখেছেন। কি কেমন লাগছে বা আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল ভাই সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা 5ই আগস্টেরই জন আকাঙ্ক্ষা, মানে 5ই আগস্টকে তো আমরা একটা দিন হিসেবে ধরি, কিন্তু এটার প্রেক্ষাপটটা তো আমরা সবাই জানি। আমাদের দেশের অসংখ্য ছাত্র, শ্রমিক, তরুণ, শিশু, এমনকি অভিভাবকদের এই যে আত্মদান, তার মধ্যে একটা গণ অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ তার মর্যাদা নিয়ে সার্বভৌমত্ব চর্চা করবে এবং তার মধ্যে দিয়ে অপর দেশের সাথে সম্পর্কিত হবে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে হাঁটবে এবং এই দেশে ন্যায় বিচার, সুযোগের সমতা, মানুষের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা হবে। তো সেই জায়গাগুলো জন আকাঙ্ক্ষা হিসেবে প্রকাশিত হবে সরকারের বিভিন্ন পদক্ষেপে, সেটা অভ্যন্তরীণ নীতিতে এবং পররাষ্ট্র নীতিতে। সেটাই স্বাভাবিক এবং সেটা কাঙ্ক্ষিত। সব ক্ষেত্রে না হলে আমরা বলবো কোন ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু যেখানে হচ্ছে সেই জায়গাটা আমাদের মানে কি বলবো, আমাদের অভিনন্দন জানাতে হবে। তো পররাষ্ট্র সচিব যেটা বলেছেন ভারতীয় প্রতিনিধিকে, সেটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা যে এইখানে বাংলাদেশ তার অভ্যন্তরীণ রাজনীতি, সব দেশেরই যেমন অধিকার, বাংলাদেশেরও অধিকার। অভ্যন্তরীণ রাজনীতি আমরা আমাদের দেশের জনগণই ঠিক করব যে বাংলাদেশের রাজনীতির গতিমুখ কী হবে। সেই জায়গাটা অনেক সময় বলা যাচ্ছিল না, এবং ভারত সেই বিষয়ে বাংলাদেশের জনগণের পারসেপশন তৈরি হয়েছে, এবং সেটা আকাশ থেকে তৈরি হয়নি, নানান ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। বিশেষত আমরা প্রকাশ্যেই দেখলাম 14 সালের নির্বাচনের আগে কিভাবে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের প্রভাব রাখছে, এবং সেইটা একটা দলের পক্ষ হয়ে এই দেশের মানুষের ভোটাধিকার যখন বঞ্চিত হচ্ছে, তখন তারা সেই ভোটাধিকারের প্রশ্নে অবস্থান না নিয়ে বরং একটা সরকারকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে তাদের সমর্থন কিংবা নানা ধরনের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা তারা রেখেছিল। সেই জায়গা থেকেই জনগণের এই পারসেপশন আছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, এবং সেইটা আমরা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এই জায়গাটা ভারতের মানে ভারত যত দ্রুত এই বিষয়টাকে বাস্তবে তার অবস্থানগত পরিবর্তন ঘটাবে, সেটা দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি হবে বলে আমরা মনে করি। আমরা যেমন ভারতের রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করতে চাই না। এখন এটা ঠিক যে আমরা যেহেতু একই বিশ্বে থাকি, একই অঞ্চলে আছি, নানান ঐতিহাসিক ধারাবাহিকতা আছে, এক দেশের ঘটনা আরেক দেশে, অন্য ওই দেশের ঘটনা আমাদের দেশে নানাভাবে প্রভাব বিস্তার করে। সেই সব বিষয়ে বাংলাদেশের যে জনগণের আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী বাংলাদেশ অবস্থান নেবে, ভারত হচ্ছে এইরকম অবস্থান নেবে, সেটা কূটনৈতিক পর্যায়ে তার সুরাহা হবে। এখন আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি যে বাংলাদেশের জন আকাঙ্ক্ষার জায়গাটা এই যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু এইটা মর্যাদা এবং পারস্পরিক স্বার্থের যে ন্যায্যতা, তার ভিত্তিতে এটা যেভাবে এতদিন চলেছে যে একটা দলের স্বার্থ, তার ভিত্তিতে দলের সাথে সম্পর্ক হচ্ছে, বাংলাদেশের জনগণ সেখানে তার আকাঙ্ক্ষা নাই হয়ে যাচ্ছে, এই যে একটা নতজানু কিংবা একটা খুবই সংকীর্ণ স্বার্থে পুরো দেশের স্বার্থ অনেক ক্ষেত্রে জলাঞ্জলি যাওয়া, সেই জায়গাটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না কেবল তা না, বা একটা রাজনৈতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এটাকে একটা মানে নতুন জায়গা প্রতিষ্ঠা করেছেন যে না, এইটা আমরা আর চলতে দিতে পারি না। তো সেই জায়গা থেকে পারস্পরিক স্বার্থের ন্যায্যতা এবং আমাদের যে পারস্পরিক মর্যাদা, সেই জায়গা থেকে আমরা সুসম্পর্ক চাই। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং, এটা একটা অবস্থান, এবং এই অবস্থানটা সরকার দেখিয়ে কূটনৈতিক পর্যায়ে আমাদের পারস্পরিক যে সমস্যা, মেঘ জমুক আর যাই হোক, সেগুলো সমাধান করার জায়গাটা দরকার। এবং এই স্ট্যান্ডিং বজায় থাকলে ভারতও আমার মানে এই অবস্থাটা উপলব্ধি নিশ্চয়ই করবে যে এই পুরনো অবস্থাটা আর নেই, এবং সেটাকে ধরে রেখে কাজ করতে গেলে এই দেশের জনগণেরই আসলে একটা
বিরুদ্ধে যাওয়া হয়, সেই জায়গাটা তাদের উপলব্ধি করা দরকার। এবং সেটা কূটনৈতিক চ্যানেলে বারবার আমরা মানে যদি আমাদের অবস্থানটা স্পষ্ট করতে থাকি তাহলে এই সমস্যার সমাধান হতে পারবে। কারণ পরস্পর দুই দেশেরই নির্ভরতা আছে, কিন্তু সেই নির্ভরতার জায়গাতে ব্যবহারিক দিক থেকে যখন বিবেচনা করা হবে তখন তাদেরও এই সিদ্ধান্তে আসতে হবে বলে আমরা মনে করি। বিক্রম মিস্ত্রি আজকে জানিয়েছেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে ভারত একটা অগ্রগতি, যেটা একটু আগে মাসুদ কামাল ভাই বললেন, যে ভারত বাংলাদেশের জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সম্পর্ক হবে, এই জায়গাটা যে তারা একটা স্বীকৃতি দিচ্ছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ অগ্রগতি। কারণ এর আগে যেটা জন আকাঙ্ক্ষা নামে আওয়ামী লীগ বলতো সেটা কিন্তু জন আকাঙ্ক্ষা ছিল না, সেটা আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ছিল। তার গদি রক্ষার্থে সে তার প্রভু খুঁজে বেরিয়েছে। কিন্তু বাংলাদেশের জন আকাঙ্ক্ষা সেটা যেমন অভ্যুত্থানে প্রকাশিত হচ্ছে, সেটা সামনের দিনে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে প্রকাশিত হবে এবং সেটার সাথেই ভারতের রাষ্ট্র থেকে রাষ্ট্রের সম্পর্ক হবে। যে কথাটা আমরা তাদের কাছে বারবার বলছি যে আপনারা বাংলাদেশের সাথে সম্পর্ক করেন, কোনো বিশেষ দলের সাথে নয়। ভাই, বিক্রম মিস্ত্রি জানিয়েছেন দুদেশের সম্পর্ক যেখানে ছিল সেখান থেকে আবার শুরু করতে চাই। তো আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে দুদেশই কিন্তু বলেছিল যে সম্পর্কের উষ্ণতার চরম পর্যায়ে বা সবচেয়ে উচ্চতর পর্যায়ে আছে। তো এই যে টানাপোড়েন এখন চলছে, এটা আসলে এই জন্য আপনি কাকে দায়ী বলবো না, মানে কে এর জন্য আপনার এর জন্য দায়ী হলো জানেন কি? এটা হলো কি একটা মানসিকতার ব্যাপার। ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, আপনার বাসায় 5-6 জন লোকজন আছে, 10-12 জন লোক আছে, কিন্তু আপনি যখনই বাসায় যান একজন, আমাদের মনে করেন 3-4 জন ভৃত্য আছে আপনার, একজন ভৃত্য আপনার খুব পছন্দের, তার কাছে যদি আপনি চা চান সে চার সঙ্গে বিস্কুটও দেয়। বিস্কুট চাইতে হয় না, কিন্তু চা যা চান তার চেয়ে বেশি পান আপনি, কিন্তু সে আর কাউকে দেয় না, খেলে আপনাকে দেয়। তো আপনি একদিন বাইরে আছেন, অন্য সবাই ওটা বের করে দিচ্ছে, আর আপনি এসে দেখেন যে ওই ভৃত্যটা নাই, আপনার মন খারাপ হবে না? হবে তো মন খারাপ, যে এত এরকম ভৃত্য তো আরো আছে, কিন্তু ও তো অন্যরকম, যা চায় তার চেয়ে বেশি দেয়। তো যা চায় তার চেয়ে বেশি দেয়, সে এখন নাই, ওই ভৃত্য নাই রে ভাই, মন খারাপ হবে না? তা আপনি জাহাঙ্গীর এখন তো আপনার মন খারাপ হবে, নরেন্দ্র মোদী মন খারাপ হবে না কেন? হবে। তো মন খারাপ হইলে তারা দুই একটা রিয়েক্ট করতেই পারে, এই রিয়েক্টকে স্বাভাবিকভাবে নেন। যখন তারা আপনি প্রথম চেষ্টা করবেন যে ওটাকে ফেরত আনা যায় কিনা, যখন আপনি বুঝবেন আর ফেরত আনা যাচ্ছে না, তখন আপনি ঠিক আছে বাবা আমার এই ঘরে থাকতে হবে, এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে হবে। এখন আন্ডারস্ট্যান্ডিং এর পথে আসতে দেন না, অস্থিরতার কিছু নাই, হয়ে যাবে ঠিক। কারণ একটা কথা মাথায় রাখবেন, ওনারা যেমন আমাদের প্রতিবেশী, আমরাও কিন্তু ওনাদের প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, আপনিও পারবেন না, আমিও পারবো না। যে সমস্ত প্রচারণা, প্রোপাগান্ডা তারা চালাচ্ছে, আপনি প্রোপাগান্ডা শুনে না, আমার মনে হয় যে খারার মধ্যে মনে হয় যে অজ্ঞান হয়ে যায়। কি কয়? আমি একটা টিভি দেখলাম ওই দিন, আমার কাছে আছে ওটা, ক্লিপটা আছে, দেখাবো যদি চান দেখাবনি। আসাম টিভি, আসাম লাইভ 24 টিভিটার নাম। সেই টিভিতে আপনার বড় বড় গিয়ে লেখা উঠতেছে এবং সে বলতেছে যে ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গিয়েছে। ঢাকা শহর কি? ঢাকা শহর তো আমি চিনি, হিন্দুদেহ চিনি, মৃতদেহ চিনি, ভরে যাওয়া বুঝি। এই শব্দগুলির প্রয়োগটা কেমনে পাই? ঢাকা শহরে আমি থাকি। তো এই ধরনের মানে ডাহা মানে এটা মানে আপনার মানে সীমাহীন ভাবে মানে একটা গুজব ছড়াচ্ছে তারা। তো এই যে ছড়াচ্ছে, আমার কাছে সবচেয়ে জিনিসটা খারাপ লাগছে, দেখেন এই ছড়ানো নিয়ে আমাদের দেশের সরকার বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করছে, বিভিন্ন গ্রুপের সঙ্গে মিটিং করেছে, আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে নাই। এটার জন্য আমার কাছে খারাপ আছে, আওয়ামী লীগের সঙ্গে তারা ডাকলেও পারতো, কিন্তু পরে প্রশ্ন হলো আওয়ামী লীগের কাকে ডাকবে? আওয়ামী লীগের তো কেউ নাই, ঠিক আছে, তাদের এটা অনলাইনে জানাতে পারতো, ঠিক আছে। এটা না হয় আমি বুঝলাম যে আমার মনে একটু খারাপ হতেই পারে যে তাদের ডাকলে এটা সার্বজনীন হইতো, জাতীয় ঐক্য হইতো। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হলো এই যে একটা ঘটনা ঘটতেছে, আওয়ামী লীগের তো একটা ওয়েবসাইট আছে, আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ আছে, তা আওয়ামী লীগকে এটা নিন্দা করতে পারতো না? তবে এই পেজে বলতে পারতো না যে ভারতের এটা গুজব? বলতে তো পারতো। কাউকে বলতে শুনছেন? কোথাও বলতে শুনছেন? তার মানে কি আওয়ামী লীগ, ঠিক আছে, আওয়ামী লীগ গত বছরে মানে এই সরকার তাদেরকে নানাভাবে দৌড়ের উপর রাখছে, আমি এটা মানতে রাজি আছে, বাট তুমি তো অনলাইনে আসো, এই যে তোমার কিছু লোক তো বিদেশে আছে, তারাও তো তোমাকে বলুক, কথাটা বলুক এই কারণে যে এরা কি নিজেদের বুঝতেও বুঝে না। কারণটা কি আপনি দেখেন, সারা দেশে তো আওয়ামী লীগের কিছু ভোট আছে, সেই লোকগুলি আশেপাশে তো হিন্দু পরিবার আছে, তারা তো দেখতেছে এখানে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে কিনা, দেখতেছে না।
তারা যখন আওয়ামী লীগের এই নীরবতা দেখে তখন তারাও কিন্তু এক ধরনের আহত হয়। এই যে মানে ওরাও মনে হচ্ছে যেন সাপোর্ট দিচ্ছে, অথবা আমি যদি বলি ওরা এর সঙ্গে ইন্ধন দিচ্ছে, অথবা ওদের ইন্ধনে এরা এই সমস্ত প্রচারণা চালাচ্ছে। যদি আমি এই লাইনে বলি, এটাকে আওয়ামী লীগ কিভাবে ডিফেন্ড করবে? তা আমার কাছে মানে মনে হচ্ছে যে এইটা বোধহয় পৃথিবীর একমাত্র দেশ যারা নাকি জাতীয় স্বার্থ নিজেদের বিভেদটাকে অটুট রাখার চেষ্টা করে। ভয়ঙ্কর প্রবণতা এটা। ওই ভারতীয় মিডিয়া যেসব অপপ্রচার চালাচ্ছে সে বিষয়ে আজকের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে তোলা হয়েছে এবং বাংলাদেশ সেটার জবাবও দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় মিডিয়া কেন এই অপপ্রচারগুলি চালাচ্ছে? তাদের তো দেখুন, উল্টো দিক থেকে কথাটা বলা দরকার যে ভারতের গণমাধ্যমের একটা বেশ উল্লেখযোগ্য অংশই বলা চলে। এদের মধ্যে যে ফ্যাক্ট চেক করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, তারা প্রায় 50-60টি গণমাধ্যমের তালিকা করেছেন, যাদের মধ্যে নানান ধরনের যাকে বলে ফেক নিউজ, মানে মিথ্যা কিংবা যেটাকে একটা ডিসইনফরমেশন বলা হয়, হ্যাঁ, নানা ধরনের মিথ্যা প্রচারণা, সেইটা করা হচ্ছে। বরং বাংলাদেশ থেকে এই প্রশ্ন জোরের সাথে তোলা দরকার যে ভারতীয় গণমাধ্যম এইভাবে যে বাংলাদেশের বিষয় নিয়ে একটা মিথ্যা প্রচারণা কিংবা প্রচারণা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেইটার ব্যাপারে ভারতের পদক্ষেপগুলো কি হচ্ছে, এটা খুব গুরুত্বের সাথে তোলা দরকার। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন আছে ত্রিপুরায়, সেখানে যে হামলা করা হলো, সে বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে হবে যে এটা স্পষ্টতই জেনেভা কনভেনশন লঙ্ঘন এবং সেখানে নিরাপত্তার যে সংকট সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে ভারতের যে অবস্থান সেটা আমাদের সরকারের কাছে স্পষ্ট করতে হবে। তারপরও আমরা দেখেছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, যেটা এখানে একটা রাজনৈতিকভাবে দেখলে এটাকে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করছে। সেই সব বিষয়েও তাদের অবস্থান পরিষ্কার করা দরকার। একই সাথে বলবো যে সীমান্ত হত্যা বন্ধ হয়নি। আমরা কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরে আবারও মানে সীমান্ত হত্যা ঘটনা ঘটেছে। একই সাথে আজকে দেখলাম যে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ভারতের কোস্টগার্ড। তো এই যে মানে এই খবরগুলো নিয়ে বরং বাংলাদেশের দিক থেকে ভারতের কাছে আমাদের যে উদ্বেগ এবং আমাদের যে প্রতিবাদ, সেই জায়গাগুলো তুলে ধরা দরকার। এখন ধরেন প্রচারণা কেন করছে, তার তো একটা কারণ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসলে এখানে বাংলাদেশে যে পতিত ফ্যাসিস্ট সরকার, তাদের অবস্থানটা তো আমরা দেখেছি। 4 মাসে তাদের অনুতাপ অনুশোচনার কোনো জায়গা তো নেই। উপরন্তু বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে এইভাবে বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের ভেতরে যা ঘটছে তা মানে সেটাকে বাদ দিয়ে যা মানে ঘটছে না সেই রকম একটা নানান ফেক নিউজ বানিয়ে তারা যেমন প্রচারণা করছে, সেইটা আবার ভারতের একটা বিরাট সমর্থন পাচ্ছে তাদের মিডিয়ার। এই দিকগুলো তো পরিষ্কারভাবে বোঝাই যায়, কেননা শেখ হাসিনা নিজেই পরিষ্কার করেছেন তারা কি চান। তারা চান যে কোনোভাবে পশ্চিমা দেশের কাছে বাংলাদেশে অবস্থা খুব খারাপ, এখানে কোনো ধরনের ধর্মীয় কিংবা জাতিগত অন্যান্য যারা সংখ্যায় কম তাদের নিরাপত্তা নেই, এইখানে একটা অরাজক পরিস্থিতি চলছে। আমরা বারবার এই কথাটা বলেছি যে আমরাও এটা দাবি করি না যে 100% সব কিছু ঠিকঠাক আছে, কোথাও যে কিছুই ঘটেনি তা আমরা বলছি না। 5ই আগস্টের পর থেকে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা সেই সব ঘটনাগুলোর তদন্ত দাবি করেছি সরকারের কাছে, যে এগুলো খুব ভালো মতো তদন্ত করা দরকার, যারা এর ধরনের দোষী তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। কেননা এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে যতগুলো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে হিন্দু সম্প্রদায়ের উপরে কিংবা অন্য বৌদ্ধ সম্প্রদায়ের উপরে, সেই সব হামলাগুলোর কোনো বিচার হয়নি। তো বিচার না হওয়াটা তো বাংলাদেশ একটা বড় জায়গা। এমনকি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, তারাও কেউ জবাবদিহিতার আওতায় আসেনি যে ঘটনাগুলো ঘটলো কিভাবে, কিভাবে সৃষ্টি হলো, সে কেন তারা এটাকে মানে প্রতিরোধ করতে পারলো না। সেই জায়গাগুলোতে এখনও যদি যাতে সেভাবে না চলে, তার জন্য আমরা কিন্তু বারবার দাবি করে আসছি। এবং সুনামগঞ্জে কিংবা দোয়ারা বাজারে সম্প্রতি আরেকটা আবার ঘটনা ঘটেছে। আমরা সবগুলো জায়গাতেই পরিষ্কার করে বলছি যে ঘটনার তদন্ত করেন, কারণ এই ঘটনাগুলো ঠিকঠাক মতো তদন্ত করলে এটাও পাওয়া যাবে যে এর পেছনে এই পতিত ফ্যাসিস্টদেরও নানাভাবে উস্কানি, নানা তাদের যাকে বলে যে এটার পেছনে নানা ধরনের তাদের সহায়তা আছে। কারণ হচ্ছে যে তারা তো এটা ফলাফল দেখলে বোঝা যায় যে ঘটনাগুলোকে যেভাবে তারা ব্যবহার করছে, সেই ব্যবহারের জায়গা থেকেই পরিষ্কার হয়ে যায় যে এই ঘটনাগুলো তারা নিজেরা ঘটিয়ে, যেমন চট্টগ্রামে তারা করেছে। ইসকনের ব্যানারে তো ছাত্রলীগ যুবলীগকে দেখা গেছে
এবং তারা একজন মুসলিম আইনজীবীকে, এখানে মুসলিম কথাটা ব্যবহার করতে হলো যে এটার একটা বিশেষ উদ্দেশ্য ছিল, ওই পরিচয়ের উদ্দেশ্য আছে। মুসলিম আইনজীবীকে এই নৃশংসভাবে হত্যা করে আসলে মুসলমানদের মধ্যে একটা অংশকে উত্তেজিত করতে চেয়েছে যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে। তাহলে ওইটাকে তারা ব্যবহার করবে, যেমন তারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে ব্যবহার করতে চেয়েছিল, যে ছবি নিয়ে সহ মিছিলে হামলা করলে সেই ছবি তারা তাদের লিঙ্কে দিয়ে দিবেন, এইটাও তারা লিঙ্কে দিয়ে দিতেন এবং সেই প্রচারণাই তারা করছেন। কিংবা প্রচারণার ধরনগুলো দেখা যায় যে মানে আমাদের হিন্দুদের লাশ নাকি রাস্তায় পড়ে থাকছে, তারপরে এখানে মন্দির আক্রান্ত হচ্ছে, কিংবা অমুকের আইনজীবীকে আইসিইউতে পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো যেভাবে আছে তাতে আসলে পরিষ্কার যে এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের একটা দিক তো পতিত ফ্যাসিস্টদের মানে দিক থেকে আসছে, আরেকটা দিক হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মানে একটা প্রয়োজনের জায়গা আছে, যেটা নিয়ে ইতিমধ্যে বহুবার কথা বলেছেন, মাসুদ কামাল ভাইও বলেছেন, যে ভারতের যে বিজেপি সরকার তাদের রাজনীতি বাংলাদেশে এই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এখানে মৌলবাদের খুব বিকাশ ঘটছে, এটা বলতে পারলে তাদের ওখানে রাজনীতির সুবিধা হয় এবং বিশেষভাবে পশ্চিম বাংলায় সুবিধা হয়। সে কারণে সেই রাজনীতিটা তারা এখানে করে যাচ্ছে, বলেই যাচ্ছেন মানে, এবং এটা তারা তাদের নিজেদের মানে পলিটিক্সের অভ্যন্তরীণ রাজনীতির কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছেন। এই কার্ডটা তো দীর্ঘদিন ধরে চর্চিত হচ্ছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণকে অত্যন্ত সতর্ক এবং সচেতন ভূমিকা নিতে হবে, যেটা তারা নিয়েছেন। চট্টগ্রামে যে এত বড় ঘটনার পরে জনগণের মধ্যে যে সংযম, ধৈর্য এবং তাদের যে সম্প্রীতি সংহতির যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, যেটা পুরো বাংলাদেশের শক্তি, এবং বাংলাদেশেও আমরা এই যে মানে বেশিরভাগ জায়গাতে আমরা যে সংযম, ধৈর্য এবং সম্প্রীতির জায়গা দেখছি, সেটা আমরা মনে করি আমাদের শক্তি। এটা একটা রাজনৈতিক সচেতনতা থেকে আসছে, যে নানাভাবেই এই কার্ডগুলো ব্যবহার করে এইখানে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেটা আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দরকার। ফলে এখানে যেমন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ একটা অবস্থান নিচ্ছেন, রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে অন্তত ঐক্যবদ্ধ অবস্থান নিচ্ছেন আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশ বিরোধী যে কোনো প্রচারণার প্রশ্নে, এবং এখানে যাতে কোনো ধরনের মানে সাম্প্রদায়িক উস্কানি কার্যকর হতে না পারে। কারণ আমরা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সম্প্রীতি, ঐক্য, নিরাপত্তার জায়গা দিয়ে মোকাবেলা করব। যেমন অসত্যের বিরুদ্ধে আমরা সত্য দিয়ে মোকাবেলা করব, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা গণতন্ত্র দিয়ে মোকাবেলা করছি। সেই জায়গাটা আমাদের বারবার চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক সচেতনতা, তাদের এই প্রশ্নে একটা যাকে বলে নিরাপস অবস্থান, আমাদেরকে এই ধরনের মানে যাকে বলে দক্ষিণ এশীয় বাস্তবতার যে কার্ড, সেগুলোকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। কামাল ভাই, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আপনি আমেরিকা বলেন, ইউকে বলেন এবং ইউরোপীয় ইউনিয়ন বলেন, সবাই সহযোগিতার কথা জানিয়েছে বা বলছে। তো ভারতের যেই মিডিয়ার যে অপপ্রচার বাংলাদেশকে নিয়ে, সংখ্যালঘুদের নিয়ে, এটি আসলে বহির্বিশ্বে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনি জানেন? শুনেন, কিছুই যে পড়বে না সেটা আমি মনে করি না। কিছু কিছু পড়বে। পরে কেন, ধরেন আপনার ভারতের সঙ্গে তো তাদের একটা সম্পর্ক আছে। যেমন ধরেন আমেরিকা ইলেকশন আগে ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে যে মন্তব্যটা করেছিলেন, সেই মন্তব্যটার সঙ্গে কি আমাদের দেশের বাস্তবতার কোনো মিল ছিল না, কিন্তু উনি তো মন্তব্যটা করেছেন। এখন উনি নিজে লেখেন না, ওনার তো একটা টিম আছে, টিম তো লিখেছে। টিমটা কেউ লিখলো? টিমের সবগুলো কি মূর্খ তো না। তো তারাও তো কোনো না কোনো ভাবে প্রভাবিত হয়, এবং সেই প্রভাবিত হওয়ার কতগুলি মানে আপনার বেস থাকে, যে কার কারণে প্রভাবিত হয়, কোন দেশের কারণে প্রভাবিত হয়, এগুলো নানা রকম ইকুয়েশন কিন্তু থাকে। সেই ইকুয়েশন যদি আমেরিকার সঙ্গে থাকে, সেই ইকুয়েশন ইউরোপের সঙ্গে থাকবে না কেন? থাকতেই পারে। কাজে কিছু না কিছু প্রভাব তো পড়বেই, এবং তারা হয়তো এটাকে উদাহরণ হিসেবে দেখাই বলবে এটা হচ্ছে। কিছু প্রভাব যদি নাই পড়তো, তাহলে আমাদের অন্তর্বর্তী সরকারি বা উদ্বিগ্ন হয়ে সবার সঙ্গে আলোচনা করতে কোনো। এই যে আজকে যে ইউ এর যাদের সঙ্গে আলোচনা করছি, তাদের সঙ্গে ডক্টর ইউনূস এই কথা বলছে যে আমাদের বিরুদ্ধে মিডিয়ার এক ধরনের চলছে, প্রোপাগান্ডা চলছে, তারপরে বিব্রত হচ্ছে বলছে। কিন্তু এটা কেন বললেন উনি? কিছু প্রতিক্রিয়া পরে, বাট সেই প্রতিক্রিয়াগুলো লং রানে হয়তো টিকে না, এবং এটার সঙ্গে কিন্তু একটা কন্টিনিউয়াস একটা দুতিয়ালি করতে হয়, এবং সেটা আমি মনে করি আমাদের বর্তমান সরকার বেশ মানে আপনার সাফল্যের সঙ্গে করছেন। আপনি দেখেন আজকে ডক্টর ইউনূসের সঙ্গে যে ইউরোপিয়ান ইউনিয়নে যারা বসেছে, এদের মধ্যে কিন্তু এমন অনেক রাষ্ট্রদূত ছিলেন যাদের আমাদের এখানে দূতাবাস নাই, এবং ওনারা এই মিটিংয়ে অংশ নেওয়ার জন্য দিল্লি থেকে আসছেন।
এরকম কয়েকজন ছিল কিন্তু। তো দিল্লি থেকে এসে তার দেশের প্রতিনিধিত্ব করার জন্য ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনায়, এরকম ঘটনা আগে কখনো হয়নি। তার মানে ডক্টর ইউনূসের এই বক্তব্যগুলিকে তারা শোনার জন্য সিরিয়াসলি তারা দেশটাকে পাঠিয়েছে, এখানে শুধু দেশই থেকে পাঠিয়েছে প্রতিনিধি। কাজে এই বিষয়টার উপরে একদম কিন্তু হেলাফেলা করার মতো না। যেভাবে মনে করেন টুইট করতে যে ডক্টর ডোনাল্ড ট্রাম্প মোদিকে বন্ধু, মাই ফ্রেন্ড হিসেবে অভিহিত করে, ওরকম ইউরোপেরও অনেক বিশ্ব নেতা আছে যারা নাকি ডক্টর ইউনূসকে মাই ফ্রেন্ড হিসেবে অভিহিত করে। কাজেই ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির দিক দিয়ে আমাদের ডক্টর ইউনূস একদম হেলাফেলা করার মতো ব্যক্তি না কিন্তু। এবং উনি আজকে যে প্রস্তাবটা দিয়েছেন, যে কথাটা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের লিডারদের, মানে ইউরোপীয় ইউনিয়নের এই রাষ্ট্রদূতদের, এটা তো আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান, মানে সরকার প্রধান এই প্রস্তাবটা দিয়েছে। উনি বলেছেন যে সমস্ত দেশের দূতাবাস আমাদের এখানে নেই, সেগুলো দিল্লিতে আমাদের যেতে হয়, আমরা ওটা দিল্লি থেকে সরাই ফেলান। তার মানে কি আমরা দিল্লি যেতে চাচ্ছি না বলছেন। তো এটা কি মনে করেন আপনার খালি ওদের কাছে রিকোয়েস্ট? এটা কি ভারতের জন্য একটা আঘাত নয়? ভারত এখানে আমাদের এখানে কি করেন তারা, এই কয় না দূতাবাস কয় না এই কারণে তারা ভেবেছে আমাদের ভারত এমন একটা রাষ্ট্র যেখানে সবাই যেতে চাইবে, কিন্তু ভারত যে যাওয়ার জন্য অতটা অবাক কোনো দেশ না। এই জিনিসটা কি ডক্টর ইউনূসের এই কথা থেকে বেরিয়ে আসে নাই? এটা কিন্তু কূটনৈতিক অঙ্গনে ভারতের জন্য কিন্তু একটা আঘাত। তো এই যে বিষয়গুলো উনি বলেছেন, তো আমি তো মনে করি এই সবগুলি মিলেই কিন্তু কূটনীতি। দেখেন ওই কথাটা উনি কবে বললেন? যেদিন নাকি তার দেশে ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন, ওই দিনই বললেন। তো এইগুলির সময় কিন্তু একদমই কোনো ভূমিকা নাই তা কিন্তু না, একদমই কোনো গুরুত্ব নাই তা কিন্তু না। আমি মনে করি এগুলি প্রচুর গুরুত্ব বহন করে। এবং এই কূটনৈতিক যে লড়াইটা মানে চলছে, আমি মনে করি টানাপোড়েন যেটা যাই বলেন আপনাকে, এখানে বাংলাদেশ মানে গুড প্লেয়ার হিসেবে তারা আবির্ভূত হয়েছে আমি মনে করি। না, আমি একটু যুক্ত করতে চাই যে ধরেন মানে বাংলাদেশের এই লং স্ট্যান্ডিং এর একটা ফলাফল কিন্তু আজকে ভারতীয় পররাষ্ট্র সচিবের আগমন। মানে অর্থাৎ আপনি একটা অবস্থান নিয়ে বজায় রাখছেন এবং সেই অবস্থানের ভিত্তিতে ক্রমাগত সুসম্পর্কের জন্য যে মানে কূটনৈতিক আলোচনা, সেই আলোচনাটা চাইছেন এবং সেটাতে মানে তাদের শেষ পর্যন্ত ভারতের দিক থেকে কিন্তু মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন ভারতের পররাষ্ট্র সচিব এসছেন। এবং এইটা চালিয়ে যেতে হবে এক নম্বর। এবং আমাদের দিক থেকে আমাদের স্ট্যান্ডিংগুলো পরিষ্কার করতে হবে। বাংলাদেশের মানুষের স্বার্থ, যেমন ইউরোপের ক্ষেত্রে এটা এসছে, হয়তো আলোচনা আরও পরে আসবে। কিন্তু যেটা আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা মনে করি, যেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে সম্পর্ক, মানে বিজেপি ভারত নয় একমাত্র। কেননা আপনি খেয়াল করে দেখেন যে ভারতের এখন যিনি বিরোধী দলীয় নেতা এবং ভারতের বিরোধী দলের মানে অধিকাংশ দলই আমরা নির্বাচনের সময় দেখেছি যে কিভাবে তাদের নিজেদের মিডিয়াকে তারা গদি মিডিয়া হিসেবে মানে আখ্যায়িত করছেন। তো গদি মানে তো হচ্ছে মানে কোলে ওঠা মিডিয়া। তো এই যে সরকারের কোলে ওঠা মিডিয়া, যেটাকে তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ করছেন, তারাই সেটাকে বেশিরভাগ ক্ষেত্রে আস্থা রাখছেন না। তো সেরকম গদি মিডিয়া যখন এই ধরনের প্রচারণা যায়, তো সেই প্রচারণার বিষয়ে কিন্তু ভারতের জনগণের মধ্যেও যথেষ্ট সন্দেহের জায়গা আছে। ফলে জনগণ টু জনগণ যে সম্পর্কের জায়গা, সেইটার ক্ষেত্রে আমাদের সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং ওই দিক থেকেই আমরা হয়তো বাংলাদেশের প্রকৃত বাস্তবতাটা মানে জনগণের মধ্যে কিংবা সারা দুনিয়ার মানুষের কাছে ইয়ে করতে পারবো। যেমন আমাদের করা উচিত সারা দুনিয়াব্যাপী এই যে মানে অসত্য কিংবা একটা মিথ্যা প্রচারণা যুদ্ধ চলছে, সেই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিজেদের সেই দিক থেকে সত্য ঘটনা, বাংলাদেশের প্রকৃত বাস্তবতা সারা দুনিয়ার সামনে তুলে ধরা দরকার। তার জন্য সরকারের উদ্যোগ থাকা দরকার, জনগণের দিক থেকে থাকা দরকার, প্রবাসীদের দিক থেকে থাকা দরকার। সেই জায়গাগুলো আমাদের সামনে কাজের জায়গা আছে। কিন্তু আমি আবারও বলবো যে আমাদের যদি একটা ন্যায্য অবস্থান থাকে, এই ন্যায্য অবস্থানের শক্তি শেষ পর্যন্ত আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং ভারত সেক্ষেত্রে সেই জায়গায় উপলব্ধির জায়গাতে নিশ্চয়ই তারা যেতে বাধ্য। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি আলোচনা, যাচ্ছি কামাল ভাইয়ের কাছে। কামাল ভাই, অনেক বাংলাদেশি কিংবা অনেক ভারতীয় মনে করেন যে যেহেতু বাংলাদেশের চারদিকে আপনার ভারতের সীমানা রয়েছে এবং ভারত ছাড়া আমাদের অনেক অসুবিধা, ব্যবসা বাণিজ্য বলেন, চিকিৎসা বলেন, স্বাস্থ্যখাত, অনেক কিছুতে অনেক প্রবলেম। এটা কি শুধু কি বাংলাদেশেরই এই টানাপোড়েনের ক্ষতি, নাকি ভারতেরও আপনার
অনেক ক্ষতি হয়। দেখেন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমাকে অনেকেই বলে, আমার অনেক মানে ভারত প্রেমী বন্ধু বান্ধব আছে না, আমার ভারতের কিছু বন্ধু বান্ধব আছে, তারা ফান করে বলে কি তোমাদের দেশের যে ভৌগোলিক অবস্থা এটা অনেকটা হলো কি বাংলাদেশ হলো ভারতের বগলতলায় অবস্থান করছে। যে হাত তুলে দেখা, যে বগল আছে না, বগল, এই বগলের নিচের দিকে আমরা অবস্থান করছি, চারদিকে তো ভারত। বগলতলার দিকে চাপ দেই তাহলে কিন্তু শেষ, ফান করে বলে। আমি বললাম ভাই, এই বগলে যদি ছোট্ট একটা ফোড়া হয় না, তখন বগল টের পেয়ে যায় ফোড়া কি জিনিস। তো কোশ্চেনটা হলো, আমি ভারতের বগলতলায় আছি, কোনো সন্দেহ নাই, আমি আমাকে দম বন্ধ করে ফেলানোর চেষ্টা করতে পারি, কিন্তু ভারতেরও বুঝতে হবে যদি সে একটা ফোড়া হয়ে যায় থাকে ওখানে, তাহলে কিন্তু তার পুরো শরীরটাই কিন্তু ঝামেলা পড়ে যাবে। কাজে এইটা ভাই জেদা জেদি সম্পর্ক না, সম্পর্কটা হলো পরস্পরকে শ্রদ্ধা করার সম্পর্ক। এটা জেদ করে সেও লাভ করতে পারবে না, আমিও লাভ করতে পারবো না, কারোই লাভ হবে না। আর সে যদি জেদ করে আমাকে ফোড়াতে রূপান্তরিত হতে বাধ্য করে, তাহলে সে এটা তার সমস্যা, আমার সমস্যা, আমার সমস্যা, আমিও শান্তিতে থাকবো না, যদি কি লাভ। কিন্তু যখন আপনারা একসঙ্গে থাকবেন তখন দুজনেই লাভ। আমি আরেকটা সিম্পল উদাহরণ দিই। এই যে মালদ্বীপের কথা বলি, মালদ্বীপ কি আমাদের মিরপুরের সমান জায়গা ভাই, মিরপুরের চেয়েও ছোট, এত ছোট্ট দ্বীপ দেশ, মাছ ধরে খায় জেলে। আপনি সহজভাবে জিনিসটা দেখেন, ভারত বিরোধী স্লোগান দিয়ে মুজিব ক্ষমতা চলে আসছে। মুজিব 2 বছর আগে কেউ চিনতও না, নাসিরদের পুরো গোষ্ঠী হেরে গেছে, খালি একটি ভারত বিরোধী। এটা হলো কি পিপল সেন্টিমেন্টকে তারা ধারণ করেছিল, আর কিছু না কিন্তু। এবং ক্ষমতা এসে ভারতের সৈন্যগুলিকে দেশে পাঠিয়ে দিচ্ছে। ভারত যেন অপমান হয় নাই, হয়েছে। ভারত কি বলছে, মালদ্বীপে আর যাবো না, লক্ষদ্বীপে যাবো। ওদের একটা লক্ষদ্বীপ আছে, লাক্ষাদ্বীপ বলে, ওখানে যারা যাবে। এবং ওখানে যাওয়ার জন্য, ওটা মার্কেটিং করার জন্য, ওই লক্ষদ্বীপের তীরে মোদী সাহেব বসে আছিল, ওটাকে ছবি টবি যাচ্ছে, লক্ষদ্বীপ খুব ভালো জায়গা হয়েছে। মালদ্বীপ তো ওদের ওখানে যত পর্যটক যায় তার সিংহভাগ পর্যটক যায় ভারত থেকে, যাই তো ভারতের পর্যটকরা যাওয়া বন্ধ করছে। মালদ্বীপের ক্ষতি হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্টকে ভারত দাওয়াত করে নিয়ে আসছে। কয়েকদিন আগে দেখলাম যে মোদির লগে গোলাগুলি করতেছে। তাহলে আপোষটা কে করছে ভাই? আপনি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন না, আপনার প্রতিপক্ষ কে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি নিজেকে চিনতে পারছেন কিনা। মাজু মালদ্বীপের জনগণকে চিনাই দিচ্ছে যে এটা মালদ্বীপ, আমি একটা স্বাধীন দেশ, আমি কারো স্ত্রী নই, অথবা আমি এমন কেউ নয় যে নাকি যা চায় তার চেয়ে বেশি দিয়ে দেই। এটা কোনো সম্পর্ক হতে পারে না। এখন সেই সম্পর্কতে বেরিয়ে আসছে মালদ্বীপ। এখন কি বাংলাদেশের সামনে সেই সুযোগটা এসেছে? অবশ্যই। এবং সেই সুযোগ বাংলাদেশ আমি মনে করি একদম প্রথম দিন থেকে ব্যবহার করে আসতেছে। প্রথম দিন থেকে এটা ব্যবহার করে ডক্টর ইউনূস বাংলাদেশে পা রাখার আগেই বিদেশ থেকে বলে আসছে এটা একটা সভরেন কান্ট্রি ভাই, এটা একটা স্বাধীন দেশ। আপনাকে স্বাধীন দেশ হিসাবে বিচার করতে হবে। আমি ছোট হতে পারি, আমি আপনার বগলতলায় থাকতে পারি, কোনো সমস্যা নাই। আপনি আমার কাছ থেকে পেইন নিবেন না আমি আপনার কাছ থেকে উষ্ণতা নিব, এটা ডিপেন্ড করবে দুজনের সম্পর্কের উপর। সাকিব ভাই, আমরা ভারতের প্রতিবেশী যারা আছে তাদের সাথে যদি ভারতের সম্পর্ক আপনি একটু খেয়াল করেন, দেখবেন সবার সাথেই তাদের সম্পর্ক একটা টানাপোড়েন বা খারাপ অবস্থা। আপনার নেপাল হিন্দু রাষ্ট্র, তাদের সাথেও তাদের একটা বৈরী সম্পর্ক। তো আসলে কি ভারতের নীতির মধ্যে কোনো ভুলের কারণে কি এ ধরনের সম্পর্ক তৈরি হয়েছে? দেখুন, ভারত দক্ষিণ এশিয়ার মানে একটা আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ এবং অর্থনীতিতেও বড়। তো সেই জায়গা থেকে মানে ধরুন একটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে তার সুসম্পর্কের একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু তাদের দিক থেকেও উদ্যোগটার উপরে অনেকাংশে নির্ভর করে। সুসম্পর্কের ভিত্তিতেও পারস্পরিক মর্যাদা এবং যাকে বলে যে পারস্পরিক স্বার্থের যে ন্যায্যতা, সেটার উপর দাঁড়ায়। আপনি আমাকে যদি বঞ্চিত করতে থাকেন ক্রমাগতভাবে, তাহলে তো সেটা সুসম্পর্ক হবে না। সেটা কোনো একটা আমার দুর্বলতার কারণে আমি আপনার কাছে হয়তো নতজানু থাকতে পারি, কিন্তু তার মানে তো এটা সুসম্পর্ক হলো না। তো বাংলাদেশের ক্ষেত্রে ওই জিনিসটা হয়েছে। এখানকার শাসকরা তাদের নিজেদের দুর্বলতার কারণে নতজানু থেকেছে। এখন এইটার কারণটা হচ্ছে যে একটা দেশে সভারেন্টি কেবল তার
অনেকগুলো শক্তির উপর নির্ভর করে, তার মধ্যে জনগণের শক্তিটা খুব বড়। একটা দেশের সরকার যদি জনগণের শক্তির উপর দাঁড়াতে পারে, তার অর্থনীতি কিংবা আয়তন কিংবা সামরিক শক্তি যতই মানে তুলনামূলকভাবে ছোট হোক, তারপরও তার কিন্তু অনেক শক্তির জায়গা থাকে, কারণ জনগণ তার সরকারের পেছনে আছে এবং সার্বভৌমত্বের মূল জায়গাটা ধরে রেখেছে। এখন এটা থাকে হচ্ছে ওই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার উপরে। একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা যখন ইনক্লুসিভ হয়, মানে সমস্ত জনগণ ওই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার মনে করে নিজেকে, হ্যাঁ সেখানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা আছে, গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা থাকে, মতের পার্থক্য, চিন্তার পার্থক্য আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে এবং তার মধ্যে দিয়ে একে অপরের মধ্যে নানান তিক্ততাও তৈরি হয়, কিন্তু সেইটা নির্বাচনের মধ্যে দিয়ে ফয়সালা ঘটে, জনগণকে জয় করে কে ক্ষমতায় যাবে। এই ধরনের একটা নির্বাচন মধ্য দিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং ন্যায় বিচারের একটা ব্যবস্থা যখন থাকে এবং এগুলো করার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান, ক্ষমতার ভারসাম্য যখন থাকে, তখন ওই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাটা ওই শক্তিটা অর্জন করে যে সে রাজনৈতিক বিরোধকে মানে ম্যানেজ করার, মানে ওইটাকে নিয়ে চলার মতো ক্ষমতা সে অর্জন করে এবং এর মধ্যে জনগণকে ঐক্যবদ্ধ রাখার ক্ষমতা সে অর্জন করে। ওইটাই হচ্ছে তার সার্বভৌমত্বের প্রধান গ্যারান্টি কিংবা চাবিকাঠি। এখন এই যেসব দেশ এইটার শক্তি অর্জন করে, সে কিন্তু তখন আর ওই নতজানু জায়গাতে যেতে চায় না। ফলে আমরা দেখব যে গণতান্ত্রিক দেশ কখনো নানাভাবেই নতজানু নীতির বিরোধিতা করছে এবং সেটা নিয়ে হয়তো যারা একটু আধিপত্য বিস্তার করতে চায় তাদের সাথে একটা কনফ্লিক্ট কিংবা একটা বিরোধ সৃষ্টি হচ্ছে। এখন এই বিরোধ তৈরি হওয়া তো যে কোনো দেশের, যদি আমাদের স্বার্থের কারণে অপর দেশের সাথে আমাদের ক্রমাগত আমাদের নিজেদের স্বার্থের দাবি আদায় করতেই চেষ্টা করতে হয় এবং তার জন্য যা যা পদক্ষেপ সেগুলো নিতে হয়, সেটা তো নিতে হবেই। সেটার মধ্যে তো সেটাই তো জনগণের আকাঙ্ক্ষার জায়গা। দেশের স্বার্থ ছেড়ে তার কোনো কারোর সাথে সম্পর্কের প্রশ্ন নেই। ফলে আমরা ওই জায়গাটা দেখেছি যে সম্পর্ক নতজানু মানে হচ্ছে আপনার ভালো সম্পর্ক, কিন্তু প্রকৃত অর্থে নতজানু অবস্থা নাই, সেইখানে অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী, তখনই দেখা যাচ্ছে ভারতের সাথে একটা কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্কের একটা বৈরিতা অথবা কিছুটা মেঘ জমা দিচ্ছে। তার মানে ভারতের দিক থেকে এই জায়গাটা যেটা অভিযোগ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের, সেটা তো একটা বাস্তব প্রমাণ ঘটছে। তা আমরা মনে করি যে ভারতের পররাষ্ট্রনীতিতে এই পরিবর্তনগুলো আসবে যখন তারা দক্ষিণ এশিয়ায় নতুন করে মানে তাদের সুসম্পর্কের নীতি প্রণয়ন করবে। সেটা বরং দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের জন্য এটা আমাদের দিক থেকে আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত যে আমাদের সামনে আরো বড় জায়গা দেখা উচিত। আমরা মনে করি যে মানে পুরো গ্লোবাল সাউথ, দক্ষিণ বিশ্বে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং নেতৃস্থানীয় দেশ হতে পারি আমাদের নিজেদের অভ্যন্তরীণ বাস্তবতাকে কাজে লাগিয়ে। সে কারণে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা এবং আমাদের পররাষ্ট্রনীতি দুটোই ওই মুখী হওয়া উচিত। কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা যদি ইনক্লুসিভ হয়, তাহলে আমরা ওই শক্তি অর্জন করতে পারবো। আমাদের পররাষ্ট্রনীতি যদি ওই দক্ষিণ বিশ্বকেন্দ্রিক জায়গা নিয়ে আরো ব্যাপকভাবে আমরা সজ্জিত করতে পারি, তাহলে আমরা ওই পথে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাব এবং সেটা আমাদেরকে এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের তখন নীতির অনেক রকম পরিবর্তন ঘটাবে। কামাল ভাই, শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ নিয়ে ভারতের আসলে টেনশনের জায়গাটা কোথায়? এক নম্বর। দুই নম্বর হচ্ছে পৃথিবীতে যদি আপনি তো একজন বিশ্লেষক, যে স্বৈরাচার এভাবে পতনের পর আবার ফেরত এসেছে কিনা বা আপনার কাছে কোনো জানা আছে কিনা? শুনুন ভাই, আপনি ঘুরে পেছে মূল কথাটা জিজ্ঞেস করতেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসার কোনো চান্স আছে কিনা। এই প্রশ্নের এক কথা জবাব না। কেন না? বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা আগামীতে এবং এখন একটা অপ্রাসঙ্গিক বিষয়। বাংলাদেশে একদিন আওয়ামী লীগ আসবে, আপনি শিওর থাকেন। আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের সমর্থক, এদেশের মানে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী সারা দেশে আছে এবং আওয়ামী লীগ এখনো মিনিমাম 20% ভোট পায়। যদি আপনি একদম সারা মানে যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম আসন পাইছে সেবার আওয়ামী লীগ 30% ভোট পাইছে। এই ভোটগুলি থাকবে এবং আওয়ামী লীগ কিন্তু এক পুরুষের দল না। দাদা আওয়ামী লীগ করতো, পোলায় আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, এটাই আওয়ামী লীগের ধারাবাহিকতা। এরা অন্য কোনো দলে যেতেও পারবে না, কখনো যাবেও না। কাজে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে, কিন্তু শেখ হাসিনা থাকবে না। আমি আপনাকে কয়েকটা কারণ বলি। খালি শেখ হাসিনা না, শেখ পরিবারে কেউ থাকবে না। আপনি একদম গ্যারান্টি লিখে নিতে পারেন। বাংলাদেশে মাটিতে তাদের কোনো স্থান নেই। আমি বলি আপনাকে, একটা ঘা হলে না, সেই ঘাটা শুকাইতেও কিন্তু 7 দিন সময় লাগে ভাই। আওয়ামী লীগের জন্য
সবচেয়ে উর্বর, মানে আওয়ামী লীগে ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে উর্বর সময় এখন চলতেছে, মানে ঘাটা দ্রুত শুকাচ্ছে। এর কারণটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা, মানে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি আমার দেখা মতে সবচেয়ে অদক্ষ একটা সরকার। এরপর আমি জীবনে যত সরকার দেখছি তার মধ্যে সবচেয়ে অদক্ষ একটা সরকার। হাসিনা সরকার কিন্তু করাপ্ট ছিল, বাট অদক্ষ ছিল না। কিন্তু এরা অদক্ষ, এরা কাজটা কিভাবে করতে হয় জানে না। এদের মধ্যে সততা আছে কিন্তু দক্ষতা নাই। ভাই সততায় যদি সবকিছু বড় কথা হইতো তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি বাইতুল মুকাররমের মসজিদ ইমামরে বানান না কেন? সব মসজিদের ইমাম এটা বানাই দেন। সততা মূল জিনিস না, মূল জিনিস হলো সততা এবং দক্ষতা একটা ব্লেন্ডিং হতে হবে। সেই দক্ষতা এই সরকারের মধ্যে নাই। যতদিন এই অদক্ষ সরকার থাকবে ততদিন কারো কারোর মধ্যে মনে হতে পারে আগেই ভালো ছিলাম। কিন্তু যখন এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তখন ওই যে ঘাটা একটু শুকাইতে নিয়েছিল ওই ঘাটা আবার কাঁচা হয়ে যাবে। এবং ওই মানে বাংলাদেশের অর্থনীতির, বাংলাদেশের মানুষের মানসিকতা, বাংলাদেশের মানুষের চিন্তা, বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনকে ধ্বংস করার ক্ষেত্রে শেখ হাসিনা যে ভূমিকা রাখছে এই ভূমিকা আনপ্যারালাল সারা ওয়ার্ল্ডের মধ্যে, আনপ্যারালাল। কেউ কিরকম হয় ভাই যে নিজের দেশের টাকা আরেকজন লোককে সুযোগ করে তুমি খালি পাচার করো, আমার একটু একটু দিও। এটা পৃথিবীর কেউ করে? সে এই দেশ শেখ হাসিনা পারছে। আমি শেখ হাসিনার মানে একসময় সে দক্ষ অবশ্যই আমি বলবো, সে মাথায় সে ধুরন্ধর, এটা আমি বলবো। কিন্তু সে এই দেশে যে ক্ষতিটা করে দিয়ে গেছে, সে মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে এই মহিলা। এর কারণটা কি জানেন? আমার বিবেচনায় এই ভদ্র মহিলা এই দেশের মানুষকে ঘৃণা করতো। ওনার পিওনও তো 400 কোটি টাকার মালিক। ওইটা বললাম, এবং সেটা গর্বের সঙ্গে বলছে, সেটা গর্বের সঙ্গে বলে। এটা পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক বলবে আমার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে, তারা আমি ধরি নাই, তারা আমি অ্যারেস্ট করি নাই, তারা কোনো শাস্তি দেয় নাই, তারা এগুলো বের করে দিচ্ছি। বিশাল এক কাজ করছে সে। আর তার সামনে বসে ছিল কতগুলি অথর্ব মেরুদণ্ডহীন আর আবার হাততালি দেয়। এটা আমাদের দেখতে হয়েছে। তো এটা হবে না, আপনি নিশ্চিত থাকেন এটা হবে না। আর তাছাড়া আরেকটা কথা মাথায় রেখেন, সেটা বয়স হয়েছে, উনি তো অমন না, উনি কি 500 বছর বাঁচবে? জি সাকিব ভাই, অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। আমি একটু এই বিষয়ে একটু কমেন্ট করি, দুটো কমেন্ট করব। একটা হচ্ছে যে দেখুন, মানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে এই যে ধরুন মানে জনরোষের মুখে দেশ ত্যাগ করা, মানে যেটা পালিয়ে যাওয়া, এইটা তো তার রাজনৈতিক দিক থেকে একটা মানে নৈতিকভাবে আর রাজনীতিতে থাকারই নিয়ে বড় আকারের একটা প্রশ্ন তুলেছে। যেভাবে গণহত্যা চালিয়েছেন তাতে তার বিচারের মুখোমুখি হওয়াটা একেবারে একটা অনিবার্য ঘটনা। এখন এখানে এই ঘটনাগুলোর সাথে আরেকটা বিষয়ে খেয়াল করার মতো যে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকজন, তাদের মধ্যে কিন্তু এই জায়গাটা আছে যে উনি যাওয়ার আগে তার পরিবারের, বৃহত্তর পরিবারের সদস্যরাও কিন্তু অনেকেই চলে যেতে পেরেছেন, এবং তার মানে তারা হয়তো মেসেজটা পেয়েছেন কিন্তু বাকিরা মেসেজটা পায়নি। এটা একটা বড় আকারের সংকট তাদের নিজেদের মধ্যে আছে। আমি একটু দ্বিমত পোষণ করি মাসুদ কামাল ভাইয়ের সাথে। আমি পুরোপুরি এই সরকারকে একদম মানে কি বলে যে ব্যর্থ তো বলবোই না, আমি যেটা বলতে চাইবো যে একদম অদক্ষ সরকার আমি তা মনে করি না। মানে একটা বড় সমস্যা এই সরকারের জন্য আছে যে ধরনের একটা ভঙ্গুর ব্যবস্থা তারা নিয়ে কাজ শুরু করেছেন, এটাতে কাজ করার অসুবিধার দিকটাও আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার। তবে যে জিনিসটা আমাদের মানে খুব প্রয়োজন ছিল এই সরকারের কাছে, সেটা সবসময় আমরা চাইতেই থাকবো, যে গণ অভ্যুত্থান এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী সমস্ত জনগণ যারা লড়াই ছিলেন তাদের যে একটা সমর্থন, রাজনৈতিক দল, শিক্ষার্থী, সমস্ত অংশীজনরা যেভাবে সমর্থন দিয়েছে, ওই শক্তির বলে তারা কিন্তু আরো অনেক বেশি যাকে বলে কার্যকর, জোরালো, দ্রুত কাজ করার জায়গাতে, দক্ষতায় পৌঁছাতে তাদের হবে, এবং সেইটা মানে সেটা চাইতেই থাকবে জনগণ। কমল ভাই, অন্য প্রসঙ্গটা হচ্ছে যে আজকে সয়াবিন তেলের দাম বাড়িয়ে 175 টাকা করা হয়েছে, 8 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই যে এখন মানুষের ত্রাহি অবস্থা, প্রত্যেকটা জিনিসের দাম বেশ কয়েক মাস ধরেই অনেক বেশি বেড়েছে। এই মুহূর্তে আসলে তেলের দাম
বা সয়াবিন তেলের দাম বাড়ানো কতটা যৌক্তিক? আপনি এর সঙ্গে আরেকটা কথা বললেন না যে আমি আপনাকে বলি, দুদিন আগে এই সয়াবিন তেল যখন পাওয়া যাচ্ছিল না, এই জিনিসটা আমি নিজে যাচাই করার জন্য আমি কারণ বাজার গিয়েছিলাম। আমি আমার অভিজ্ঞতা বলতেছি। আমি কারণ বাজার যে 3টা দোকানে তেল চেয়েছি, তেল নাই। চতুর্থ দোকানে যখন গেলাম, সে বললো ভাই আপনি তেল পাবেন না, আসলে তেল নাই, আপনি ওয়েট করেন, আপনাকে ম্যানেজ করে দিচ্ছি। সে এক জায়গাতে আমাকে ম্যানেজ করে দিল, তেলের দামও বেশি নিল। এখন তেল নাই, কিন্তু আজকে 8 টাকা বাড়লো। আজকে সব দোকানে সয়াবিন তেল আছে। আজকে পত্রিকা দেখেন আপনি, আমি আজকে পত্রিকায় নিউজ পেলাম, এই দেশ রূপান্তর দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সব দোকানে সয়াবিন তেল চলে আসছে। এটা কার ব্যর্থতা ভাই? তেলের কি পাখা আছে? উড়ে চলে গেছিল, এখন পাখা দিয়ে উড়ে আবার চলে আসছে। তো এটা কার ব্যর্থতা? দাম বাড়ানোর জন্য এটা করা হয়েছিল। দাম বাড়ানোর ক্ষেত্রে কে ভূমিকা রাখলো? আমাদের ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী, যাকে নাকি সুপার স্মার্ট বলা হয়েছিল। এর মতো স্মার্ট লোক নাকি হয় না। আমাদের পুরো উপদেষ্টা পরিষদের সবচেয়ে ধনী মানুষ হলো এই ভদ্রলোক, সবচেয়ে ধনী মানুষ। সে সাধারণ মানুষের দুঃখ কি বুঝবে? তেলের দাম 8 টাকা বাড়লে কি ক্ষতি হয়, ও লোক কি বুঝবে? তাই দেখছেন আপনি, তেলের দাম বাড়বে না কমবে, শুধু তেলের দাম বাড়লে আরো বাড়াইতো, এবং সে আরেক দফা বাড়াবে। আপনি দেখেন এই লোক, এবং সে প্রমাণ করছে। এই যে আমরা বলছিলাম সিন্ডিকেট নাই, সিন্ডিকেট নাই, সে সিন্ডিকেট কি হেল্প করার জন্য আসছে। সাকিব ভাই, সিন্ডিকেট নিয়ে কামাল ভাই কথা বলেছে, তো এতদিন তো আওয়ামী লীগ সরকারকে আপনারা সিন্ডিকেটের জন্য দায়ী করতেন, যে দ্রব্যমূল্য বাড়ার পিছনে। এখন সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না? 1 মিনিটে শেষ করবেন। সুতরাং বিস্তারিত বলার কিছু নেই। আমি মনে করি যে দ্রব্যমূল্য একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সাধারণ মানুষ একটা পরিবর্তন দেখতে চায়, তার মধ্যে যতগুলো বিষয় দেখতে চায় তার মধ্যে এটা একটা। কারণ সাধারণ মানুষের কাছে এই 8 টাকা বাড়া কেজি প্রতি, এটা তাদের কাছে বিরাট একটা ঘটনা। ফলে সাধারণ মানুষের আয়ের সাথে ব্যয়ের যে অসঙ্গতিটা ক্রমাগত বাড়ছে, কিংবা ওইটা যে স্থায়ী হচ্ছে, এইটা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে। ফলে জনগণ দেখতে চায় সরকার আরো কার্যকর ব্যবস্থা নেবে। অনেকগুলো ঘটনা আছে যে ঘটনাগুলোকে বিবেচনায় আমাদের নিতে হবে, নিয়েই কথাটা বলা। যে ঘটনা তো আছে, জুলাই আগস্টে আসলে যে পরিমাণ তেল আসার কথা, সেই তেল আনা হয়েছিল কিনা, না আনা হলে পরবর্তীকালে সেই পরিস্থিতিগুলোতে দ্রুত ওই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল কিনা, এইসব অনেকগুলো প্রশ্ন তোলা যেতে পারে। সেই জায়গা থেকেই আমাদের যে দ্রুত বেগে এই ক্ষেত্রে কাজ করা দরকার, এবং এই ক্ষেত্রে সমস্ত অংশীজনদের সাথে আলাপ আলোচনা, অভিজ্ঞতা বিনিময় করা দরকার। সেটা আমরা প্রয়োজন মনে করি, যাতে করে কারেক্ট ডিসিশনটা নেওয়া যায় এবং দ্রুততার সাথে নেওয়া যায়, পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ার আগেই জনগণকে স্বস্তি দেওয়া যায়। সেইটা সরকারের আমি মনে করি যে অত্যন্ত অগ্রাধিকার, যতগুলো আছে তার মধ্যে এটা প্রথম সারির অগ্রাধিকার হওয়া উচিত। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।